ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার তারেকের। সমাবেশে প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল না করে উন্নয়ন ভাবনায় গুরুত্ব দেওয়ার আহ্বান। জামায়াত সরকারে গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি আমিরের। গণভোটে হ্যাঁর পক্ষে রায় কামনা। নির্বাচন প্রস্তুতিতে বিদেশি কূটনীতিকরা সন্তুষ্ট, জানালেন সিইসি। জাতিকে গ্রহণযোগ্য ভোট উপহার দেওয়ার প্রতিশ্রুতি। এবং ভারতে বসে হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেশের গণতন্ত্র নিরাপত্তার জন্য হুমকি, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার ক্ষোভ ও বিস্ময়। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। রাজনৈতিক প্রতিপক্ষকে ইঙ্গিত করে বক্তব্য দিলে জনগণের কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরং দেশ দশের উন্নয়নে পরিকল্পনা সাজানোকেই গুরুত্বপূর্ণ বলেন তিনি। সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে চট্টগ্রামে জনসভায় আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার করেন তারেক রহমান। আরও জানাচ্ছেন আফরিন পপি। প্রচারণা শুরুর পর থেকে সারা দেশ চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রচারণার চতুর্থ দিনে চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লায় বিভিন্ন নির্বাচনী সমাবেশে যোগ দেন। তারেক রহমানের আগমন ঘিরে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভাস্থলগুলো। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারম্যান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না। পরিকল্পিতভাবে খাল খনন, স্বাস্থ্যসেবা, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারলেই দেশ দশের উপকারে আসবে। প্রতিপক্ষদের সামনে সম্পর্কে যদি আমি কথা বলি, তাতে জনগণের কি কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। জনগণের লাভ তখনই হবে যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন করতে পারবো। জনগণের লাভ হবে যখন আমরা পরিকল্পিতভাবে আপনাদেরকে স্বাস্থ্য সেবা দিতে পারবো। জনগণের লাভ হবে যখন আমরা আমাদের তরুণ যুবক তরুণদের জন্য, মা বোনদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এদিকে 2 দশক পর চট্টগ্রামে যান তারেক রহমান। বন্দর নগরীর পলো গ্রাউন্ডে আয়োজিত জনসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারা জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আগামীতে দুর্নীতি বন্ধের অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। অতীতে প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। সরকার গঠন করতে পারলে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো সহ নারীদের স্বাবলম্বী করা ও কৃষকদের পাশে থাকার কথা জানান তারেক রহমান। নারীদের একটি বৃহৎ অংশ আজ শিক্ষিত হয়েছে, কিন্তু সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। আফরিন পপি, মোহনা সংবাদ। নির্বাচনের মাঠে জামায়াত ধর্মের অপব্যবহার করছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইসির সিদ্ধান্তের পাশাপাশি পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থান নিয়ে কথা বলতে নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীর আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। এতে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। স্বাধীনতা বিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশ নিয়ে কোনো অপশক্তি পার পাবে না। ভারতে শেখ হাসিনাকে রাখা হয়েছে, তাকে এবং হাজার হাজার আওয়ামী লীগাররা যারা মানুষের বুকের উপরে গুলি চালিয়েছে, যারা হেলিকপ্টার দিয়ে
37টি শিশুকে পর্যন্ত হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করিয়ে। ওই রকম এক্সাম্পল কিন্তু 71-এও নাই। নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিজ্ঞজনেরা কথা বললেও পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থানের বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংবিধানে যা বলা আছে, আরপিও অনুযায়ী হলফনামায় যেভাবে চাওয়া হয়েছে, এটা সব ঠিক আছে। বিদ্বান মানুষদের মাথায় ঢুকছে যে এর মধ্যে কোনো না কোনো ত্রুটি হয়তো আছে। আর এই ভাবনার সঙ্গে আমাদের কিছু দলেরও ভাবনা মিলে। আমি তাদেরকে একটা খালি ছোট্ট জিনিস জিজ্ঞেস করতে চাই যে এই ব্যাপারে আপনাদের নির্বাচন কমিশনের ত্রুটির কথা মনে হলো, আমি যদি বলি যে পোস্টাল ব্যালট যেটা পাঠানো হয়েছে বিদেশে প্রবাসীদের জন্য, সেটার যে ব্যালট পেপারটা তৈরি করা হয়েছে, এই নিয়ে আপনারা কোনো কথা কইতেছেন না কেন? এদিকে দুপুরে ঠাকুরগাঁয়ের বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ভোটের মাঠে ধর্মকে অপব্যবহার করছে জামায়াতে ইসলাম। আরেকটা দল যে জামাত ইসলাম আছে, ও ধর্মটাকে ব্যবহার করতেছে। রাজনীতিতে ধর্মের ব্যবহারটা ঠিক না। সকল ধর্মকে এক না, তাহলে ওখানে ধর্মকে টেনে আনে, এটা একটা পক্ষপাতিত্ব। বিএনপি উদার গণতন্ত্র আর জনগণের কল্যাণের রাজনীতি করে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সৎ কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। মানুষের কল্যাণ করতে চাই, এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াত ক্ষমতায় গেলে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর যাত্রাবাড়িতে জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি কথা জানান। ফ্যাসিবাদের শেকড় উৎপাটন করতে হলে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকতে সবার প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। তিনি বলেন, নারীদের উপেক্ষা করে দেশ গড়া সম্ভব নয়। আসন্ন নির্বাচনে কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে চাইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দেন জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের উপর সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকরা। ইসির সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত হওয়ার পর তারা এই কথা বলেছেন বলে জানালেন সিইসি এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা লুকোচুরির সুযোগ নেই বলেও জানান এএমএম নাসির উদ্দিন। পুরোটা আমরা ব্রিফ করেছি, তারা দে আর ভেরি হ্যাপি। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এদেরকে আমরা বুঝিয়েছি, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে। তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো। ভোটের প্রস্তুতির খবর। জাতীয় নির্বাচনের ডামাডোল নিয়ে আমাদের বিশেষ আয়োজন ভোটের মোহনায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশেই এখন একটাই আলোচনা, কেমন হবে আগামীর বাংলাদেশ, কেমন চাই জনপ্রতিনিধি এবং কাকে দেবেন ভোট। এই আলোচনাতেই যেন মুখর প্রায় প্রত্যেকটি চায়ের দোকান থেকে শুরু করে অফিস, আদালত, সব জায়গা। তো সেই প্রত্যাশাগুলোর গল্পই শুনবো সাধারণ মানুষের কাছে। ভাই, আপনি একটু জানাবেন, এইবার যেই জাতীয় নির্বাচন হতে চলেছে সেখানে হচ্ছে যেই প্রতিনিধি আসুক না কেন, তার কাছে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা অবশ্যই ভালো আশা করি। উনি যে এলাকার প্রতিনিধি, উনি ভালো কাজ করবেন, এটাই প্রত্যাশা। এমন রাস্তাঘাট, মনে করো ব্রিজ, কালভার্ট, এগুলা এই কারণেই তো মানুষের জনপ্রতিনিধি ভালো, যারা ভালো কাজ করবে তাদেরই জনগণ সমর্থন করবে, এটাই তো চাইতেছে মানুষ। আমার চাওয়া দেওয়ার কিছু নাই, দেশের শান্তি চাই, দেশের সুষ্ঠু নির্বাচন চাই, জোর জুলুম যেন খাটে না। হ্যাঁ, আর এই যে তেল সারের ভাগ্য সময়তে পাওয়া যায়, সময়তে পাওয়া যায় না কৃষক লোকের। এখনো সার কিন্তু আমরা পাই নাই। ভাদ্র মাসে সার বিলি যায়, 4 দিন ডিলারের কাছে ঘুরিয়েছি। যে কোনো সরকারে হোক, এই দেশের জন্য কোনো চাঁদাবাজি থাকে না। আর আমাদের একটু প্রত্যাশা আছে কি, যে আমরা গরিব লোক, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের দিকে যখন একটু লক্ষ্য করে। আমাদের প্রত্যাশা একটাই, আমাদের দেশ এবং আমাদের এলাকা যেভাবে ভালো চলবে, জানি কোনো কারো চাঁদাবাজ না থাকে, কোনো দুর্নীতিবাজ না থাকে, কোনো না থাকে, সমাজ যেভাবে চলে সেভাবে আমরাও থাকতে চাই।
আমরা এই এলাকায় বহুদিন ধরে বসবাস করে আসতেছি। বিগত দিন থেকে যত রকম এমপি মন্ত্রী যারা আইছে সকলে কথাবার্তা কয়ে গেছে, আমাদের কোনো উপকার করে না। এই এলাকায় আমাদের এই এলাকা থেকে এলাকার কথা বলতে হবে। এইখানে অনেক সন্ত্রাস আছে, দুর্নীতি লোক আছে, এগুলি সমাজ মুক্ত চাই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শুনছিলাম ভোটারদের প্রত্যাশা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, এই পর্যন্ত। কুমিল্লার 14 গ্রামের জনসভা শেষে দাউদকান্দিতে সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরো জানাতে দাউদকান্দি ঈদগাহ মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন। শাহাব, জনসভা স্থলের এই মুহূর্তের খবরাখবর আমাদের জানাবেন। আমি রয়েছি কুমিল্লার দাউদকান্দিতে। যদি ক্যামেরা চোখ দিয়ে আপনাকে দেখাই, দেখবেন নিশ্চয়ই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ মাঠ। তারেক রহমান কুমিল্লাতে দীর্ঘ 2 যুগ পর আসছে, সেটাকে নিয়ে কিন্তু আজকে কুমিল্লাতে আনন্দ উৎসবের বন্যা বইতে বলা চলে। আসলে নেতা কর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাসের কমতি নেই। আপনি জানেন নিশ্চয়ই কুমিল্লাতে আজকে তারেক রহমান সভা করার কথা হয়েছে। প্রথমটি চট্টগ্রাম, দ্বিতীয়টি কুমিল্লা সদর দক্ষিণ এবং তৃতীয়টি হচ্ছে কুমিল্লার দাউদকান্দিতে হয়েছে। কুমিল্লা সকাল থেকে এই উপজেলা থেকে কিন্তু ছিল মাঠে, এখন কিন্তু মাঠ কানায় কানায় পরিপূর্ণ। এখানে আমাদের কাছে যত তথ্য রয়েছে, তারেক রহমান এই মুহূর্তে অবস্থান করছে 14 গ্রামে। 14 গ্রাম শেষে পরক্ষণে উনি আসবে সদর দক্ষিণে। সদর দক্ষিণের সভা শেষ করে দাউদকান্দিতে উনি নির্বাচনী জনসভায় যোগদানের কথা রয়েছে। আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে সেই তথ্য মতে বলা চলে উনি দাউদকান্দি পৌঁছাতে 10টা থেকে 10:30 পর্যন্ত বেজে যেতে পারে। আমরা যদি আপনাকে আরেকটু জানাই, তবে বলতে হয় এখানে কিন্তু নেতার আগমন উপলক্ষে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকে নেতা কর্মীরা যেভাবে এখানে অপেক্ষা করছে, ঠিক একইভাবে কিন্তু অপেক্ষা করছে এখন পর্যন্ত এই রাত্রবতী। অনেক নেতা কর্মীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছে যে দাউদকান্দিতে এই প্রথম তারেক রহমানের আশা নিয়ে এখানকার নেতা কর্মীরা অনেক আনন্দ উদ্দীপনা নিয়েই কিন্তু অপেক্ষা করছে। তাদের কাছে আমরা যেমনটি জেনেছি, কুমিল্লা 1 সংসদীয় আসন মেঘনা এবং দাউদকান্দি, এই আসনের দাউদকান্দি ঈদগাহ বিশ্ব রোডে শত শত নেতা কর্মী বিভিন্ন পার্শ্ববর্তী উপজেলা এবং জেলা থেকে এসে অপেক্ষা করছে। তো এই ছিল কুমিল্লার দাউদকান্দির ঈদগাহ থেকে তারেক রহমানের আগমনের সর্বশেষ। কাস্টুবা, আপনাকে ধন্যবাদ। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে প্রকাশ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে সরকার। বিকেলে এ বিষয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, নয়াদিল্লির ওই অনুষ্ঠানে শেখ হাসিনা বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে উস্কানিমূলক বক্তব্য দেন। এতে বাংলাদেশের শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক উত্তরণ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে বলে মনে করে সরকার। ভারতে বসে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ বাংলাদেশের জনগণের অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। জেআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও 12 জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তার মামলার দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি দিয়েছেন কর্নেল হাসিনুর রহমান। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তাকে গুম করা হয়। তিনি একজন ডেকোরেটেড সেনা কর্মকর্তা ছিলেন এবং এই অবস্থা থেকে তাকে পরবর্তীতে তার লেখালেখির কারণে তাকে গুম করা হয় এবং এই গুমের প্রক্রিয়াটির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সম্পর্কে তিনি আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং কী প্রক্রিয়ায় এই গুমের চর্চাটা হয়েছিল সেই বিষয়টি তিনি আদালতের সামনে উপস্থাপন করেছেন। বিশেষ করে তাকে যেভাবে হ্যান্ডকাফ করিয়ে চোখ 3 স্তরে বেঁধে নিয়ে এরপরে তাকে নানা রকম নির্যাতন করবার মাধ্যমে তাকে তার বাসার সামনের এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। যশোরে কারাবন্দী ছাত্রলীগ কর্মীকে পেরোলে মুক্তি না দেয়া এবং তার স্ত্রী সন্তানের আত্মহত্যার ঘটনায় মর্মাহতের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করলেন ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তার অভিযোগ, বিগত সরকারের সময়ে বিএনপির অনেক নেতাকর্মীর মা বাবা মারা গেলেও
পেরোলে মুক্তি দেওয়া হয়নি। সকালে পল্লবীতে নির্বাচনী গণসংযোগকালে আমিনুল হক বলেন, অমানবিক রাষ্ট্র দেশের মানুষ আর দেখতে চায় না। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার চতুর্থ দিনে পল্লবীর বাউনিয়াবাদ সি ব্লক এলাকায় গণসংযোগ করেন ঢাকা 16 আসনের ধানের প্রার্থী আমিনুল হক। এই সময় সাধারণ মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হন তিনি। তরুণ ভোটারদের চোখে আমিনুল হক কেমন, এমন প্রশ্ন ছিল তাদের কাছে। ব্যক্তি হিসাবে ভালো, গরিব দুঃখী অসহায় মানুষ ওনাদের বাসায় যে আজ পর্যন্ত কোনো সময় বলতে পারবে না যে ফিরে আসছে। যাকে যেভাবে যে কথা দিয়ে হোক বা পরিশ্রম দিয়ে হোক, ঘাম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সবসময় হেল্প করছে। সাধারণ জনগণের পাশে সে সবসময় দাঁড়ায়, সবসময় যে কোনো বিপদ আপদ হোক, বাইরে একটা যদি ফোনও দেয় যে ওই সাথে সাথে সে ওইখানে ছুটে যায়। যে সিটি কর্পোরেশন যে এখানে ময়লা জমে আছে, পানি উঠে, সেগুলি সে নিজের অর্থায়নে সে এগুলি কাজ করেছে। নতুন প্রজন্মের প্রতিনিধিরা জানান, আমিনুল হকের মতো নেতারাই পারবে সুখী সুন্দর বাংলাদেশ গড়তে। জনগণের যে আশা আকাঙ্ক্ষা আছে তা অতি শীঘ্রই সংসদে যাওয়ার পর সেটা তিনি বাস্তবায়ন করবেন। বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্মের কিন্তু একজন আইডল আমিনুল হক। আমাদেরও প্রত্যাশা যে আমিনুল হক তরুণদের যে সঠিক স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করবে। তরুণ ভোটারের প্রতি অবশ্যই আহ্বান থাকবে যে যেহেতু তারা দীর্ঘ বছর ভোট দিতে পারে নাই বা অনেকে নতুন ভোটার, তাদের প্রতি আহ্বান থাকবে তারা যাতে এবারে ধানের শেষে ভোটটা দিক। জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনের কথা জানান ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এই জলাবদ্ধতা নিরসনের জন্য কোন কোন প্রক্রিয়ায় আমরা এই সমাধানগুলো করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা যদি নির্বাচিত হই, আমরা যদি সরকার গঠন করি, তাহলে আমরা এই এলাকার মানুষগুলোর জন্য আমি বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা এবং ঘরে ঘরে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে চাই এবং তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এলাকা মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে পল্লবী রূপনগরকে শান্তিময় হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান তিনি। এখানে মাদকের সমস্যা রয়েছে, এখানে কিছু কিশোর গ্যাংয়ের সমস্যা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি। যশোরে কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় তাকে পেরোলে মুক্তি না দেওয়ার বিষয়ে ক্ষোভ জানান আমিনুল হক। কারা ফটকে যেভাবে তাকে মুক্তি দেওয়া হয়নি, এটি অত্যন্ত দুঃখজনক এবং এটার আমরা আশা করি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় বাংলাদেশে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা 11 আসনে 42 নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের পক্ষে ধানের শীষ প্রতীকে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বিকাল 3টা থেকে এই গণসংযোগ চলে। এতে 42 নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় ডক্টর এম এ কাইয়ুম বলেন, একটি কুচক্রী মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ঢাকা 11 আসনে যারা বিএনপির বিরুদ্ধে দাঁড়াবে 12 ফেব্রুয়ারি জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি। কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হলো স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2026। প্রতিষ্ঠানটির বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় পদ্ধতিকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। তিনি জানান, যাত্রার 25 বছর পূর্ণ করল স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, যা বিক্রয় টিমের নিষ্ঠা ও শৃঙ্খলার প্রতিফলন। ব্যক্ত করেছে এবং সেই আশাগুলো আমরা পূরণ করার চেষ্টা করেছি সবসময়ের মতো। খেলার খবর, আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগ ঘাটতিতে বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়েছে বলে মনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। সাকিব আল হাসান ইস্যুতে বিসিবি স্ট্যান্ডবাজি করছে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা 16 আসনে নির্বাচনী প্রচারণার সময় পল্লবীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জানান, সাকিবের বিষয়টি রাষ্ট্র সমাধান করবে। মোস্তাফিজ ইস্যু সঠিকভাবে সমাধান করলে বিশ্বকাপ নিয়ে এমন জটিলতা হতো না বলেও মনে করেন আমিনুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির সাথে কথা বলে এটাকে একটা ভালো সিদ্ধান্তর পর্যায়ে নিয়ে আসতে পারত। কোথাও না কোথাও কমিউনিকেশনের অভাবের কারণে এটিকে আরো সুন্দরভাবে সমাধান করা যেত। এটা তো রীতিমতো স্ট্যান্ডবাজি আমি বলবো। কারণ হচ্ছে যে সাকিবের বিষয়টা সিদ্ধান্ত নিবে রাষ্ট্র, রাষ্ট্রের আইন। সেই রাষ্ট্রের আইন অনুযায়ী সাকিব যদি নিরপরাধ হয়, তার যদি কোনো মামলাগুলো রয়েছে সেগুলো যদি প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে সাকিব আসবে, সেখানে কারো কোনো সমস্যা নেই।
শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শোনাবগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার তারেকের। সমাবেশে প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল না করে উন্নয়ন ভাবনায় গুরুত্ব দেওয়ার আহ্বান। জামায়াত সরকারে গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। হুঁশিয়ারি আমিরের। গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় কামনা। নির্বাচন প্রস্তুতিতে বিদেশি কূটনীতিকরা সন্তুষ্ট, জানালেন সিইসি। জাতিকে গ্রহণযোগ্য ভোট উপহার দেওয়ার প্রতিশ্রুতি। এবং ভারতে বসে হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেশের গণতন্ত্র নিরাপত্তার জন্য হুমকি, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার ক্ষোভ ও বিস্ময়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।